পোশাক কারখানা খোলায় আজও ঢাকামুখী শ্রমিকের ঢল। রাজধানী প্রবেশ মুখে শিথিল অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও। 1 মাস পর সীমিত আকারে খুলেছে সচিবালয়। করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন সহ 4টি ওষুধ ব্যবহারের সিদ্ধান্ত। ফলাফল নিয়ে সংশয়। দেশে 150 শিশু ভাইরাসে আক্রান্ত, ঝুঁকিতে অন্তঃসত্ত্বা নারীও। জীবন বিপন্ন করে করোনা রোগীদের সেবা দেওয়ার পরও থামছে না চিকিৎসকদের নিয়ে সমালোচনা। হতাশ হয়ে পড়ছেন অনেকেই। সামাজিক সুরক্ষা নিশ্চিতের আহ্বান। সারা বিশ্বে করোনায় মৃত্যু 2 লাখ ছাড়ালো। যুক্তরাষ্ট্রে একদিনে আরও 2000-এরও বেশি প্রাণহানি। ব্রিটেনে লকডাউনে বেড়েছে পারিবারিক নির্যাতন। এবং আরও 2 সপ্তাহ পর পাকবে সুনামগঞ্জে হাওরের সব ধান। জলাবদ্ধতা আর পাহাড়ি ঢলের শঙ্কায় যথাসময়ে ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। করোনা সংক্রমণ রোধে ঢাকায় প্রবেশ এবং বের হতে নিষেধাজ্ঞা থাকলেও পোশাক কারখানা চালু হওয়ায় অনেকেই রাজধানীতে ঢুকছেন। অন্যান্য দিনের তুলনায় সকালে পায়ে হেঁটে রাজধানীতে মানুষের প্রবেশের সংখ্যা বেড়েছে। একই সঙ্গে যানবাহন চলাচল বৃদ্ধি পেয়েছে। পুলিশ বলছে, গত কয়েকদিন ঢাকায় প্রবেশের ক্ষেত্রে যে কড়াকড়ি ছিল, পোশাক কারখানা চালুর মধ্য দিয়ে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। করোনা সংক্রমণ রোধে গত 5 এপ্রিল থেকে জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঢাকায় প্রবেশ এবং বের হওয়া নিষিদ্ধ করা হয়। আগে তো মহল্লার বাইরে যাওয়া নিষেধ ছিল, যেহেতু বিভিন্ন গার্মেন্টস খোলা, গার্মেন্টস তো এই ব্যাপারে তো একটু শিথিলতা আছে। তারপরও যথাযথ ব্যবস্থা নিয়ে মাস্ক, যত নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যবিধি মেনেই সবাইকে চলতে হবে। এই মুহূর্তে আব্দুল্লাহপুরে আছেন রিপোর্টার সাদাত রহমাতুল্লাহ এবং নারায়ণগঞ্জের মদনপুরে আছেন রিপোর্টার রাশেদ বাপি। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি সাদাতের কাছে। সাদাত, যদিও আপনারা জানেন যে আসলে দীর্ঘদিন এই মাসের 5 তারিখ থেকে আসলে এপ্রিল থেকে ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার নিষেধাজ্ঞা দিয়েছিল পুলিশের আইজিপি, কিন্তু দীর্ঘদিন পরে এসে আসলে আজকে যেটি দেখছি যে আসলে ঢাকায় কিন্তু মানুষের প্রবেশের সংখ্যা অনেক বেশি বেড়েছে। আপনারা জানেন যে আজ থেকে শুরু হয়েছে আসলে ঢাকায় সহ ঢাকার আশপাশে প্রায় 198টি কারখানা কিন্তু পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। ফলে ঢাকা প্রবেশের যে মানুষের চাপ, সেটি কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। একই সাথে ব্যক্তি পরিবহন সংখ্যা এবং সিএনজি সংখ্যা, গত কয়েকদিন আমরা কিন্তু রাজধানীতে সিএনজির সংখ্যা খুব তেমন একটা আমাদের চোখে পড়েনি, কিন্তু আজকে যে সিএনজি সংখ্যা এবং ব্যক্তি পরিবহন সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক বেড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানীর যে আব্দুল্লাহপুর যে প্রবেশ পথ রাজধানীর, সেই পয়েন্টে বেশ সংখ্যক কিন্তু ব্যক্তি পরিবহনের চাপ রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যারা এই মুহূর্তে দায়িত্ব পালন করছে তাদের বেশ হিমশিম খেতে হচ্ছে, যারা এই ব্যক্তি পরিবহন যারা করে ঢাকায় প্রবেশ করছেন। বেশিরভাগই আইন শৃঙ্খলা বাহিনী যখন তাদের তথ্য সংগ্রহ করছেন, বেশিরভাগই দেখছেন যে তাদেরকে কিন্তু যারা পোশাক শ্রমিক রয়েছে এবং বিশেষ করে যারা গার্মেন্টসের কাজে যুক্ত, তারাই কিন্তু ঢাকায় প্রবেশ করছেন। এর বাইরে অন্যান্য যে সমস্ত জরুরি কাজে নিয়োজিত, জরুরি পণ্য আনানোর কাজে নিয়োজিত সেই সমস্ত গাড়ি কিন্তু প্রবেশ করছে। অর্থাৎ অন্যান্য যে দিনের তুলনায় যে ঢাকা শহরের গাড়ির এবং ব্যক্তি পায়ে হাঁটা এসে ঢাকা প্রবেশের যে চিত্র, সেটি কিন্তু অনেকাংশেই বেড়েছে। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা দেখেছি যে এই আব্দুল্লাহপুর পয়েন্টে যারা পায়ে হেঁটে ঢাকায় প্রবেশ করার চেষ্টা করছে, সেখানে কিন্তু সেনাবাহিনী দায়িত্ব পালন করছে এবং প্রত্যেকে কিন্তু তথ্য সংগ্রহ করছেন। অর্থাৎ সব মিলিয়ে যে ঢাকা এই গত কয়েকদিনের যেই আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোরতা ছিল ঢাকা প্রবেশ করার ক্ষেত্রে, বিশেষ করে যারা প্রবেশ করছে তাদেরকে প্রবেশ করতে না দেওয়ার যে প্রবণতা ছিল, সেক্ষেত্রে কিন্তু আজকে আমরা দেখছি যে অনেকটাই শিথিল হয়ে চলে এসেছে। আইন শৃঙ্খলা বাহিনীও অনেকাংশে শিথিল। সেক্ষেত্রে কিন্তু খুব কাউকে কোনো ধরনের সমস্যা পোহাতে হচ্ছে না ঢাকা প্রবেশ করার ক্ষেত্রে। কিন্তু যারা অহেতুক ব্যক্তিগত গাড়ি দিয়ে এবং মোটরসাইকেল করে ঢাকা প্রবেশ করার চেষ্টা করছেন, তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কখনো কখনো তল্লাশি করছেন চেকপোস্টে, এবং কখনো কখনো যদি অসংগত তথ্য পাওয়া যায় সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রয়েছেন নারায়ণগঞ্জের মদনপুরে, বাপ্পি রয়েছেন সেখানকার অবস্থা জানার জন্য সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাদাত, সময় যত গড়াচ্ছে ততই কিন্তু বাড়ছে করোনার সংকট, বাড়ছে ঝুঁকি, উদ্বেগ, উৎকণ্ঠা। কিন্তু আমরা যদি রাজধানীর সঙ্গে সংযুক্ত মহাসড়কগুলোর
কথা বলি, তবে বলতে হয় এটি কিন্তু যেন আগের অবস্থা ফিরে যাচ্ছে। হ্যাঁ, দূরপাল্লার বাস চলছে না, তবে ঢাকায় প্রবেশ কিংবা বের হওয়ার যে বিকল্প ব্যবস্থা সেটি কিন্তু এখনো বন্ধ করা যায়নি। অর্থাৎ অনেকেই বিকল্প উপায় বেছে নিয়েছেন ঢাকায় ঢুকতে কিংবা বের হওয়ার ক্ষেত্রে। প্রাইভেট কারগুলো আমরা দেখছি খুব বেশি সংখ্যক চলাচল করছে, এবং একই সঙ্গে ঠিক এই মুহূর্তে আমরা যেমন দেখতে পাচ্ছি একটি ব্যক্তিগত গাড়িকে উল্টো পথে আবার ঘুরিয়ে দেওয়া হলো। এভাবেই কিন্তু অনেকেই অনেক ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকায় ঢোকার চেষ্টা করছেন, কেউ অ্যাম্বুলেন্সের সহায়তা নিচ্ছেন, অর্থাৎ নানা ধরনের অজুহাত দিচ্ছেন। তবে আজকে যে বিষয়টি আমাদের চোখে পড়েছে সেটি আমরা দেখেছি কর্মস্থলমুখী ঢাকায় প্রবেশের মানুষের সংখ্যা একটু বেশি লক্ষ্য করেছে। এক্ষেত্রে অনেকেই বলেছেন যে তাদের গার্মেন্টস কারখানা খুলেছে এবং সেই শ্রমিকরা কিন্তু দেখছি ঢাকায় ঢোকার চেষ্টা করেছেন, এবং অনেকে শুধু গার্মেন্টসের কারখানার কথা না, অন্যান্য প্রতিষ্ঠান খুলে যাচ্ছে বা খোলা হচ্ছে এরকম দাবি করেছেন অনেক মানুষজন, এবং তারা সেই দাবি কথা বলে ঢাকায় প্রবেশের চেষ্টা করেছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছেন যাতে এই করোনার ঝুঁকি হ্রাস করা সম্ভব, এবং একই সঙ্গে করোনার যে সংক্রমণ সেটি যাতে থামিয়ে দেওয়া যায় সেই চেষ্টার কারণে কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, এবং তারা যেসব পণ্যবাহী যানবাহনগুলো ঢাকায় ঢুকছে সেগুলোতে যাতে কেউ অবৈধ উপায়ে সেগুলোতে চলে যাতে কোনো যাত্রী না ঢুকতে পারে সেদিকটিও কিন্তু তারা বারবারই লক্ষ্য করছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে সচেতনতা, অর্থাৎ ব্যক্তিগত সচেতনতা যতদিন না পর্যন্ত না বাড়বে ততদিন কিন্তু এই করোনার সংক্রমণ হ্রাস করা কিন্তু সম্ভব হবে না। আমার কাছে এই ছিল নারায়ণগঞ্জের মদনপুর এলাকা থেকে সবশেষ খবর। করোনা পরিস্থিতিতে সড়কের আজকের চিত্র জানাতে নারায়ণগঞ্জের মদনপুর থেকে যুক্ত হয়েছেন রিপোর্টার রাশেদ বাপি, এবং এর আগে আবদুল্লাপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাদাত রহমাতুল্লাহ। এদিকে লকডাউন উপেক্ষা করেই কাজে যোগ দিতে ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন বহু পোশাক শ্রমিক। তবে করোনা সংক্রমণ রোধে তাদের অনেককেই ফিরিয়ে দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। সকাল থেকে শহরের শম্ভুগঞ্জ, পাটগুদাম ব্রিজ ও বাইপাস মোড় এলাকা দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন পোশাক শ্রমিকরা। তবে পুলিশি বাধার মুখে পড়েন তারা। হ্যান্ড মাইকিং করে তাদের ফিরিয়ে যাওয়ার অনুরোধ করা হয়। এক পর্যায়ে ঘরে ফিরতে বাধ্য করা হয় তাদের। এ অবস্থায় অনেক প্রধান সড়ক ছেড়ে গ্রামের ভেতর দিয়ে শহর অতিক্রমের চেষ্টা করছেন। চাকরি বাঁচাতে করোনার ঝুঁকি মাথায় নিয়েই পায়ে হেঁটে মাইলের পর মাইল অতিক্রম করছেন বলে জানান তারা। আজ থেকে কাজে যোগ দেওয়ার কথা জানায় কারখানা কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে ঢাকায় ঢোকার প্রাণপণ চেষ্টা করছেন পোশাক শ্রমিকরা। দেশে ছড়িয়ে পড়া করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যেই 1 মাস পর আজ থেকে সীমিত আকারে চালু হচ্ছে বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার এহসান জুয়েল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জুয়েল, সে অনুযায়ী আজ থেকে কিন্তু প্রায় 1 মাস পরে খুলে দেওয়া হয়েছে সরকারের পরিচালনার মূল কেন্দ্র অর্থাৎ এই সচিবালয়। তবে এখন পর্যন্ত বেশ কয়েকজন মন্ত্রী এবং সচিব প্রবেশ করলেও বিভিন্ন মন্ত্রণালয় কিংবা এই মন্ত্রণালয়গুলোর কর্মকর্তা কর্মচারীরা তারা ঠিকমতো অনেকেই ঢাকা আসতে পারেনি, যেহেতু দীর্ঘ ছুটির কারণে অনেকে বাড়িতে গিয়েছিলেন। তাই ওদের অনেকে না আসতে পারায় পুরোপুরি প্রশাসনিক কার্যক্রম চালু রাখার যে বিষয়টি সেটি হয়তো সম্ভব হচ্ছে না। আমরা এখন পর্যন্ত দেখেছি তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম তাদের দুজনকে প্রবেশ করতে দেখেছি। কিন্তু অন্যান্য যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের মন্ত্রীরা এখন পর্যন্ত সচিবালয়ে প্রবেশ করেনি, অর্থাৎ দুপুর 12টা পর্যন্ত তারা প্রবেশ করতে আমরা দেখিনি। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী তারা হয়তো পরে যোগ দিতে পারেন প্রয়োজন বলে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাব্বি, শুধুমাত্র 18টি মন্ত্রণালয় কিংবা বিভাগকে খোলা রাখার যে নির্দেশনাটি দেওয়া হয়েছিল গত 23 এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, এটি শুধুমাত্র এই 18টি মন্ত্রণালয় কিংবা বিভাগের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। আমরা কিছুক্ষণ আগে যেটি জানতে পেরেছি সেটি হলো জরুরি প্রয়োজন মনে করলে যে কোনো মন্ত্রণালয় খোলা রাখা যাবে। অর্থাৎ সচিবদের কাছে এরকম একটি নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন। তিনি জানিয়েছেন যে যদি কোনো মন্ত্রণালয় মনে করে বর্তমান পরিস্থিতিতে করোনা
পরিস্থিতি মোকাবেলায় কিংবা যে রোজার মাস চলছে সেখানে পণ্য, খাদ্যদ্রব্য এবং এইসব বিষয়গুলো নিয়ন্ত্রণের তদারকি যে বিষয় থাকে, সেই তদারকির জন্য যদি কোনো মন্ত্রণালয়ের প্রয়োজন বোধ করে তাহলে কিন্তু তারা খোলা রাখতে পারবে। অর্থাৎ সরকার গুরুত্ব অনুযায়ী আস্তে আস্তে করে কিন্তু সীমিত আকারে তার যে মন্ত্রণালয়গুলো, বিভাগগুলো, অধিদপ্তরগুলো সেগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এটি মূলত আজ থেকে শুরু হলো দীর্ঘ 1 মাস পরে, যেহেতু এখনো গণিমন পরিবহন বন্ধ রয়েছে, সাধারণ ছুটি রয়েছে 5 মে পর্যন্ত। পরবর্তীতে হয়তো আস্তে আস্তে করে পরীক্ষামূলকভাবে এইভাবে যদি মন্ত্রণালয়গুলো খোলা রাখা যায়, সরকারি কার্যক্রম আস্তে আস্তে করে হয়তো আরও বেশি প্রসারিত হবে। এখন পর্যন্ত রাব্বি, আমার কাছে এই ছিল সবশেষ খবর। সচিবালয়ের কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ খোলার বিষয়ে জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার এহসান জুয়েল। করোনা নিরাময়ে ক্ষেত্র বিশেষে হাইড্রোক্সিক্লোরোকুইন, ফেভিপিরাভির, এজিথ্রোমাইসিন, স্টেরয়েড ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ক জাতীয় কমিটি। শীঘ্রই তা ন্যাশনাল গাইডলাইনে অন্তর্ভুক্ত করা হবে। তবে কার্যকারিতা নিয়ে বিশ্বব্যাপী মতভেদ থাকায় এমন ওষুধ কতটা কাজে আসবে তা নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। রাশেদ লিমনের রিপোর্ট। করোনা রোগীর চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন, ফেভিপিরাভির, এজিথ্রোমাইসিন, স্টেরয়েড ব্যবহারের সুফল মিলেছে এমন তথ্য এসেছে বহু আগে, আবার বিতর্কও কম নেই। এদিকে দেশে এমন ওষুধ ব্যবহার হতে পারে এই ভাবনা থেকেই এরই মধ্যে তার উৎপাদনের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন। মজুদও রাখা হয়েছে এসব ওষুধ। এমন বাস্তবতা, এসব ওষুধ রোগীদের ক্ষেত্রে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে করোনা বিষয়ক জাতীয় টেকনিক্যাল কমিটি। আমাদের ভেন্টিলেশন ফ্যাসিলিটি নেই, আমরা কমিটিতে বসে সিদ্ধান্ত নিয়েছি যে ভেন্টিলেশনে যেন না যাওয়া লাগে, এরকমভাবে চিকিৎসাটাকে রিওরিয়েন্ট করা। এই চিকিৎসাগুলো সম্পর্কে ভালো খারাপ দুদিকেই আছে, কিন্তু এখনও কনক্লুসিভ নয়, যেগুলো কাজ করে না। চাইলে এখন থেকেই তা ব্যবহার করার পরামর্শ বিশেষজ্ঞ প্যানেলের। আমরা রিওরিয়েন্টেশন অফ দি ন্যাশনাল গাইডলাইন্স করেছি। এটা খুব অল্প কয়েকদিনের মধ্যেই অ্যাভেলেবল হবে এবং অ্যাভেলেবল হওয়ার আগেও ডাক্তাররা এটা ব্যবহার করতে পারে। এসব ওষুধ ব্যবহারে একমত নয় গোটা বিশ্ব। তাই দেশে এখনই এমন পরীক্ষা নিরীক্ষা করা কতটা যৌক্তিক তা নিয়ে ভিন্ন মত আছে গবেষকদের। হাইড্রোক্সিক্লোরোকুইন একটি ঝুঁকিপূর্ণ ওষুধ বিবেচিত হওয়া উচিত। সেটাতে যে সুবিধার কথা, সেই সুবিধাকে তার ঝুঁকির বিপরীতে মাপার কোনো সুযোগ বা সেরকম কোনো বড় গবেষণা এখনো হয়নি। কিছুদিন আগেই একটি রেমডেসিভির একটি অ্যান্টিভাইরাল বাদ গেল, কাছাকাছি একটি অ্যান্টিভাইরাল আবার সুপারিশ করা হচ্ছে। সেটার যে পক্ষে যথেষ্ট প্রমাণ যুক্তি নেই এখন আমাদের হাতে। শুধুমাত্র বলা যেতে পারে যে হ্যাঁ, অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহারের পেছনে বিভিন্ন জায়গায় কিছু শক্তিশালী পক্ষে কিছু যুক্তি আছে অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহার করার পক্ষে। স্টেরয়েড ব্যবহার করার পক্ষেও একেবারে বিশেষ একটি আইসিইউতে থাকা রোগী ছাড়া বাকি রোগীদের ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহারের পক্ষে এখন পর্যন্ত তেমন কোভিড-19 রোগীদের ব্যবহারের পক্ষে বড় ধরনের কোনো গবেষণা প্রমাণ নেই। মহামারীর পর্যায়ে হলেও এমন ঢালাও সুপারিশ করার আগে আরেকবার ভেবে দেখার পরামর্শ এই বিশেষজ্ঞের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে এখনো পর্যন্ত 145 শিশুর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য ঝুঁকিতে আছেন অন্তঃসত্ত্বা নারীরাও। চিকিৎসকের পরামর্শ, করোনার সময় শিশু, নবজাতক ও সন্তান সম্ভবা মায়েদের প্রয়োজন বাড়তি যত্ন। সেই সঙ্গে লক্ষণ দেখা দিলেই তাদের পরিবারের অন্য সদস্য থেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে। মার্জিয়া মুমুর রিপোর্ট। করোনা ভীতি ছুঁয়েছে সবাইকে। শঙ্কার বিষয়, কোভিড-19-এ বড়দের পাশাপাশি আক্রান্ত হচ্ছে শিশুরাও। দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের 3% শিশু, যাদের বয়স 10 বছরের নিচে। চিকিৎসকদের পর্যবেক্ষণ, পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে শিশুদের সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি। শিশুদের স্পর্শের ক্ষেত্রে সতর্কতার পরামর্শ তাদের। এছাড়া খাবারের তালিকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন উপাদান রাখার। লকডাউন পরিস্থিতিটা বলছি, এটা প্রপারলি কিন্তু মানছেন না। এই না মানার ফলে শিশুরা সংক্রমিত হচ্ছে বেশি। শিশুদের ক্ষেত্রে বারবার হাত ধোয়ার অভ্যাসটা অবশ্যই আপনারা করবেন। এদিকে নিজের ও অনাগত সন্তানের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে দুশ্চিন্তায় গর্ভবতী ও সদ্য মা হওয়া নারীরা। টিকাটা নিয়ে আমরা আসলে বেশি চিন্তিত, যেহেতু বয়স আজকে 21 দিন, 15 দিন যে বিসিজি টিকাটা দেওয়া হয়, আমরা সেটা ব্যবস্থা করতে পারিনি। ফ্যামিলির সবাই, আমার হাজব্যান্ড থেকে শুরু করে আমার মা বাবা সবাই টেনশনে আছে, কারণ আমি চেক আপে ঠিক মতো যেতে পারছি না। চিকিৎসকরা বলছেন, গর্ভাবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় সংক্রমণের ঝুঁকি বেশি। তাদের যে সুষম খাবার খাওয়া, একটু হালকা ব্যায়াম করা এবং ঘরের মধ্যে থাকা যতটুকু সম্ভব। প্রেগনেন্ট অবস্থা আপনি যদি মাথা ঘোরায়, চোখে ঝাপসা দেখেন, তাহলে অবশ্যই হাসপাতালে যোগাযোগ করবেন। যদি হাসপাতালে যেতেই হয় তাহলে কোন হাসপাতালে যাবেন কিংবা কিভাবে যাবেন সেই বিষয়টি আগে থেকে একটা পরিকল্পনার ভিতরে রাখা।
বিশ্বের নবজাতক ও গর্ভবতী নারীরা করোনা ঝুঁকির তালিকায় বরাবরই প্রথম দিকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় শিশুরা এতদিন এ ঝুঁকির বাইরে ছিল, কিন্তু এখন দেশের শিশুরাও করোনায় আক্রান্ত হচ্ছে। এতে করে মা কিংবা শিশুর জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। কোনো কিছুর প্রাপ্তির আশায় নয়, বরং দায়িত্ববোধ ও মানব সেবার ব্রত থেকেই করোনা সংকটের এই সময়ে রোগীর পাশে থেকে কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। তবে অনেক ক্ষেত্রেই এই চিকিৎসকদেরই হতে হয় বঞ্চনার শিকার, শুনতে হয় নানা কটাক্ষ। বিশিষ্টজনরা বলছেন, বিপদের সময় বন্ধু হয়ে পাশে থাকা চিকিৎসকদের মনোবল বাড়াতে শুধু আর্থিক প্রণোদনা নয়, নিশ্চিত করতে হবে সামাজিক সুরক্ষাও। রাশেদ বাপ্পির রিপোর্ট। এক জীবনে এর থেকে বড় প্রাপ্তি, বড় অর্জন আর কি বা হতে পারে? জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাঁচানোর প্রতিদান হয়তো মিলবে না কোনো কিছুতেই, তবে কিছুটা কৃতজ্ঞতা, কিছুটা ধন্যবাদ জানাতে দোষ কি? নিউ ইয়র্ক হাসপাতালের চিকিৎসক উমা মধুসূদন নিরলস সেবা শুশ্রূষায় একে একে সুস্থ করে তুলেছেন অনেক করোনা পজিটিভ রোগী। তাই তো রোগী ও তার স্বজনদের পক্ষ থেকে সামান্যই আয়োজন। হাসপাতালের কাজ সেরে বাড়ি ফিরতেই প্রতিবেশীদের অভ্যর্থনা, হয়তো ছোট্ট কটি কাগজে দু একটি শব্দ কিংবা বাক্য, তবে এর ভেতরে লুকিয়ে থাকা ভালোবাসা, লুকিয়ে থাকা সম্মান আর শ্রদ্ধাবোধ অমূল্য, অসীম। বিশ্বব্যাপী করোনা মহামারীকালে সম্মুখ সমরের যোদ্ধা আমাদের চিকিৎসকরাও। করোনা পজিটিভ স্বজনকে নিয়ে স্বজনই যখন আতঙ্কগ্রস্ত, তখন এগিয়ে আসছেন চিকিৎসক। আছে পরিবারের পিছু টান, মায়ার বন্ধন, কিন্তু সবার আগে মহান ব্রত, সবার আগে মানব সেবা। চেষ্টা থাকে একটা রোগীকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি পাঠানো। ঠিক এক সপ্তাহ আগে আমার কোভিড-19 পজিটিভ ধরা পড়ে। প্রতিদিন আমি এই অসুস্থ অবস্থায় প্রায় 60 থেকে 70 জন রোগীকে আমি টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। যেদিন থেকে কোভিড-19 আমার নেগেটিভ হবে, আমি সুস্থ হব, সাথে সাথে আমি আমার কর্মস্থলে যোগদান করব ইনশাল্লাহ। সীমাবদ্ধ সম্পদের দোহাইয়ে অনেক সময় এই চিকিৎসকদের মেলে না পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী, তবুও বন্ধ হয়নি চিকিৎসা সেবা। তবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যাওয়া মানুষগুলোকে কখনো কখনো শুনতে হচ্ছে বাড়ি ছেড়ে দিতে বাড়িওয়ালার হুমকি। এই জরুরি অবস্থায় আমরা যেন সর্বোচ্চ মনোযোগ দিয়ে আমাদের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের মনোবলটি যেন ধরে রাখি। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে গিয়ে অনেক চিকিৎসকই আক্রান্ত হয়েছেন করোনায়। সকল ঋণ যেমন শোধ করার নয়, তেমনি সকল কৃতজ্ঞতাও হয়তো ঢাকঢোল পিটিয়ে জানানোর নয়। তবে জীবাণুর বিরুদ্ধে অদম্য লড়ে যাওয়া সকল চিকিৎসা যোদ্ধাদের অন্তরের অন্তঃস্থল থেকে জানানো যেতেই পারে শ্রদ্ধা, ভালোবাসা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জের হাওরবাসী সারা বছরের একমাত্র ফসল ঘরে তোলা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন। একদিকে জলাবদ্ধতা, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের আশঙ্কা, অন্যদিকে ধান পাকার জন্য আরও 10 থেকে 15 দিন অপেক্ষা করতে হবে। কৃষি বিভাগ বলছে এখনো পর্যন্ত 43 ভাগ জমির ফসল কাটা হয়েছে। হিমাদ্রি শেখর ভদ্রকের সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। সুনামগঞ্জ জেলায় চলতি বোরো মৌসুমে 2,20,000 হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে 1,61,000 হেক্টর জমি রয়েছে হাওরে। আবহাওয়া অফিস বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য এপ্রিল মাসে ধান কাটার নির্দেশনা দেয়, কিন্তু B28 জাতের ধান মোটামুটি পাকলেও B29 জাতের ধান পাকতে আরও 10 থেকে 15 দিন সময় লেগে যাবে। এরই মাঝে গত কদিনের টানা বৃষ্টিতে বিশ্বম্বরপুরে খরসার হাওরের নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। বছরের একমাত্র ফসল রক্ষায় কৃষকেরা কাঁচা পাকা ধান পানি থেকে তুলতে শুরু করেছেন। ক্ষতি হওয়ার কারণে আমরা চাচ্ছি যে কাঁচা ধান যতটুকু পারি আমরা ততটুকু নিয়ে করে তুলে যেন আমরা খাবারটা ঘরে রাখতে পারি। বৃষ্টির পানির জন্য আমরা যতটুকু ভাড়া থাকে দ্রুতভাবে খাড়া আমাদের লাগে ভাড়া না কাটলে তো তুলে হয়ে যাবে। তাহলে আদা দিয়ে খাটা হয়েছে, এরপরে মনে যে ধান রয়েছে নিম্ন স্তরের ধান খাঁচা, অনেক খাঁচাই মাঝে কাটা কিছু তলইতেছে। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় শনিবার পর্যন্ত হাওরে 54 ভাগ জমির ধান কাটা হয়েছে। আমরা আর যদি
মনে করেন 3-4 তারিখ পর্যন্ত সময় পাই, তাহলে হাওরের দাম মোটামুটি উঠে পড়বে। চলতি বড় মৌসুমে জেলায় 14 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আকস্মিক বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য হাওরবাসী কাঁচা ধান ঘরে তুলতে শুরু করেছেন। শেষ পর্যন্ত সব ধান ঘরে তোলা সম্ভব কিনা তাই আতঙ্কের মধ্যে আছে গোটা সুনামগঞ্জবাসী। সুনামগঞ্জের বিশ্বম্বরপুরের খরচার হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। রংপুরে ট্রাক চাপায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 9 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে সদর উপজেলার পাগলাপীর এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় চাকা পাংচার হয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী 2টি অটোরিকশাকে চাপা দেয় দ্রুতগতির একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই নিহত হন 3 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া উপজেলার সীমান্তবর্তী জয়পুর গ্রামে একটি উঁচু টিলায় ফাটল দেখা দিয়েছে। এই অবস্থায় সেখানে বসবাসরত 50টি পরিবারকে সরে যেতে বলেছে স্থানীয় প্রশাসন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। উজ্জ্বল। রাব্বি, এখন আমি দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ত্রিপুরা সীমান্তবর্তী মণিঅন্দ গ্রামে। আপনাকে জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার বিকেলে কিন্তু এই গ্রামের একটি পাহাড়ি উঁচু টিলাতে কিন্তু ফাটল দেখা দেয়। ফাটল দেখা দেওয়ার পরপর কিন্তু এলাকার যে বাসিন্দা তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করে। এরপর কিন্তু খবর পেয়ে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা কিন্তু ঘটনাস্থলে পরিদর্শন করেন। পরিদর্শন করার পর গতকাল দুপুরে কিন্তু এখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক ধরনের গণবিজ্ঞপ্তি জারি করে কিন্তু স্থানীয় বাসিন্দাদেরকে সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা কথা বলেছিলাম আখাউড়া উপজেলা প্রশাসনের যে নির্বাহী কর্মকর্তা আছেন তার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন তারা গণবিজ্ঞপ্তি জারি করে এখানে 47টি পরিবার আছে, অর্থাৎ পাহাড়ি যে টিলাভূমি, সেই টিলাভূমির নিচে যে পরিবারগুলো আছে অর্থাৎ 47টি পরিবার, সেই পরিবারগুলোকে এখান থেকে সরে যাওয়ার জন্য, অন্যত্র সরে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা জানতে চেয়েছিলাম তাদেরকে কোথায় কীভাবে সরিয়ে নেওয়া হবে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে পার্শ্ববর্তী যে উচ্চ বিদ্যালয় আছে মণিঅন্দ উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়ে কিন্তু এখানকার যারা ঝুঁকিপূর্ণ পরিবারগুলো আছে তাদেরকে সরে যাওয়ার জন্য তারা সরকারের পক্ষ থেকে নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য সার্বিক পদক্ষেপ গ্রহণ করেছেন। এখন পর্যন্ত যদিও কোনো পরিবারকে সেখানে কিন্তু নেওয়া হয়নি। আমরা জানতে চেয়েছিলাম কবে নাগাদ তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া হবে। তারা বলছেন যেহেতু দিনের বেলা তাদেরকে আপাতত রমজান মাস হওয়ার কারণে তাদেরকে থাকার সুযোগ দেওয়া হচ্ছে, রাতের বেলা তাদেরকে বাধ্য করা হচ্ছে যে অন্যত্র সরিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ স্কুলে ভবনে থাকার জন্য। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এখানকার যে স্থানীয় চেয়ারম্যান অর্থাৎ মণিঅন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামাল ভূঁইয়ার সাথে। তিনি আমাদের জানিয়েছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা পাওয়ার পর তারাও কিন্তু এই গ্রামের যে ঝুঁকিপূর্ণ এলাকা আছে সেই এলাকাতে এসে সার্বক্ষণিক নজরদারি করছেন, পরিদর্শন করছেন, এলাকার লোকজনের সাথে কথা বলছেন। তারা তাদের যে সমস্যা সেগুলো শুনছেন। আসলে এখানকার যে বাসিন্দারা তারা বলছেন যে ফাটল দেখা দিয়েছে সেটি আসলে গুরুতর তারা মনে করছেন না, যার কারণে কিন্তু তারা যে স্কুল ভবন সেখানে কিন্তু যেতে যাচ্ছেন না। তো আমরা এখানকার যে স্থানীয় যে বাসিন্দা তাদের সাথে কথা বলেছেন, তারা বলছেন একমাত্র রাতের বেলায় তারা একমাত্র এখান থেকে এই স্কুল ভবনে গিয়ে আশ্রয় নেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যদিও এখনো পর্যন্ত কেউ যায়নি। তারা বলছেন আজকে রাতে এখানে পুলিশের পক্ষ থেকে কঠোরতার কারণে তারা আজকে রাতে অবস্থান করবেন। আর আপনাকে জানিয়ে রাখি এই ঘটনা পরপর কিন্তু এখানে কিন্তু উৎসুকজনতার একটা আমরা ভিড় লক্ষ্য করছি। সেই ভিড় সামাল দেওয়ার জন্য পুলিশের প্রশাসনের পক্ষ থেকেও এখানে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি পুলিশ কিন্তু গতকালকে থেকে দায়িত্ব পালন করছেন। সার্বিক অর্থে এই ছিল আমার কাছে মণিঅন্দ থেকে সর্বশেষ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী একটি উঁচু টিলায় ফাটল দেখা দিয়েছে। আর এই বিষয়টি নিয়ে এবং সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। মাত্র 7 দিনেই দেশের প্রকৌশলীরা তৈরি করেছেন সেমি অটো ভেন্টিলেটর। মিনিস্টার হাইটেক পার্ক বলছে মুমূর্ষু রোগীর চিকিৎসায় অত্যাবশ্যকীয় এই যন্ত্রটি সপ্তাহে 100 পিস উৎপাদন করার সক্ষমতা রয়েছে তার। সংকটের এই সময়ে এমন উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছে সরকার। পাশাপাশি মার্কিন প্রতিষ্ঠান মেট্রনিকের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে আইসিটি মন্ত্রণালয়। জুবাইর ফয়সালের রিপোর্ট। দেশে ক্রমেই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সমান্তরালে প্রকট হচ্ছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্র ভেন্টিলেটরের সংকটও। করোনায় মৃত্যুর হার নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকরা বরাবরই জোর দিচ্ছেন ভেন্টিলেটর আমদানি আর উৎপাদনে। সেখানেই এবার সুসংবাদ দিল দেশীয় ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিনিস্টার গ্রুপ।
প্রতিষ্ঠানটি বলছে চূড়ান্ত অনুমোদন পেলে প্রতি সপ্তাহে ন্যূনতম 100 পিস ভেন্টিলেটর তৈরি সম্ভব, যার দাম থাকবে 1 লাখ টাকার নিচে। 7 দিনের একটা অক্লান্ত পরিশ্রমে এটা একটা বাস্তবে রূপ দিয়েছি। কম্পোনেন্ট সোর্সিং অলরেডি হয়ে আছে, শুধু অনুমোদন পেলেই আমরা পড়াশোনা শুরু করতে পারবো। ভেন্টিলেটরটির নামকরণ করেছি সেফ লাইফ মিনিস্টার 2020। আমরা 75 থেকে 85,000 টাকার ভিতরে আমরা এটি দিতে পারবো। প্রাথমিকভাবে উৎপাদিত ভেন্টিলেটরের 10% ক্রয় করে বিভিন্ন হাসপাতালে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এফবিসিসিআই। এই উদ্যোগের প্রশংসা করছে আইসিটি মন্ত্রণালয়। আমরা চাচ্ছি যে আপনার এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাওয়ার পরপরই যাতে আপনার প্রথম প্রোডাকশনে আমরা 100 প্রোডাকশন করে আপনার বাংলাদেশ সরকারকে আপনার সহযোগিতা করব। মাইওয়ান ইতিমধ্যে তাদের নিজেদের একটা ভেন্টিলেটর তৈরি করেছে, সেটিও আমরা ক্লিনিক্যাল টেস্টের জন্য দিচ্ছি এবং মেট্রোনিকের যেই ডিজাইন সেটাকে অনুসরণ করেও আমাদের বেশ অগ্রগতি হয়েছে। মেট্রনিকের নকশায় এ মাসেই নিজেদের তৈরি ভেন্টিলেটর স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেবে দেশীয় আরেক প্রতিষ্ঠান ওয়ালটনও। সরকারি বেসরকারি পর্যায়ে কার্যকর সমন্বয়ের মাধ্যমে যে কোনো দুর্যোগ সফলভাবে মোকাবেলা করতে পারে রাষ্ট্র। করোনা আক্রান্ত রোগীর অতি প্রয়োজনীয় ভেন্টিলেটর মেশিন তৈরির মাধ্যমে যেন তারই প্রমাণ দিচ্ছে বাংলাদেশের বেসরকারি খাত। এই উদ্যোগ সফল হোক, দুর্যোগ পরবর্তী বিশুদ্ধ পৃথিবীতে উজ্জ্বল হয়ে থাকুক বাংলাদেশের নামও। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, গাজীপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। পোশাক কারখানা খোলায় আজও ঢাকামুখী শ্রমিকের ঢল। রাজধানী প্রবেশ মুখে শিথিল অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও। 1 মাস পর সীমিত আকারে খুলেছে সচিবালয়। করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন সহ 4টি ওষুধ ব্যবহারের সিদ্ধান্ত। ফলাফল নিয়ে সংশয়। দেশে 150 শিশু ভাইরাসে আক্রান্ত, ঝুঁকিতে অন্তঃসত্ত্বা নারীও। জীবন বিপন্ন করে করোনা রোগীদের সেবা দেওয়ার পরও থামছে না চিকিৎসকদের নিয়ে সমালোচনা। হতাশ হয়ে পড়ছেন অনেকেই। সামাজিক সুরক্ষা নিশ্চিতের আহ্বান। সারা বিশ্বে করোনায় মৃত্যু 2 লাখ ছাড়ালো। যুক্তরাষ্ট্রে একদিনে আরও 2000-এরও বেশি প্রাণহানি। ব্রিটেনে লকডাউনে বেড়েছে পারিবারিক নির্যাতন। এবং আরও 2 সপ্তাহ পর পাকবে সুনামগঞ্জে হাওরের সব ধান। জলাবদ্ধতার পাহাড়ি ঢলের শঙ্কায় যথাসময়ে ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।